দিন দর্পণের বিশেষ অফবিট অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দর্শক এবং শ্রোতারা, আজ আমরা এসছি প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরীর বাড়িতে। তার একান্ত কিছু সাক্ষাৎকার এবং দীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে তার যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে এবং রাজনীতিতে থাকাকালীন তিনি যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, সেবা করেছেন এবং রাজনীতিতে তার তিক্ত অভিজ্ঞতা, এরকমই কিছু বিষয় নিয়ে তার সঙ্গে আজ আমরা কথা বলবো। আমাদের এই বিশেষ অফবিট অনুষ্ঠানে স্বাগত জানাই সুমন বাবু। সেই কারণেই আমরা কংগ্রেসের একটা অংশ এবং অবশ্যই মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আমাদের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তৃণমূল সম্বন্ধে, তার থেকে আমরা বারবার আমাদের হাইকমান্ডের কাছে অনুরোধ করেছিলাম যাতে তৃণমূল নামক রাজনৈতিক শক্তির সঙ্গে আমাদের কোনো জোট না হয়। সর্বভারতীয় প্রেক্ষিতে কি হবে না হবে সেটা সময় বলবে। সেই পরিস্থিতিতে যদি জোটের আসন সংখ্যা পৌঁছয় তখন দেখা যাবে। কিন্তু বাংলার ক্ষেত্রে যে তৃণমূলের বিরুদ্ধে আমরা বারবার সোচ্চার হয়েছি, যে তৃণমূলের অত্যাচার এবং খুনের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, তার সঙ্গে আমাদের পক্ষে এক টেবিলে বসে, এক যাত্রায় মিছিল করে, এক মঞ্চে বক্তব্য রেখে জোট করা সম্ভব নয়। সেই জন্য আমরা বরাবরই জোটের বিরুদ্ধে ছিলাম। হ্যাঁ, জাতীয় কংগ্রেস গণতান্ত্রিক একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম, সেখানে নিশ্চয়ই অনেকের হয়তো মনে মনে ছিল যে তৃণমূলের সঙ্গে জোট হলে ভালো হতো, কিন্তু আমরা জোট করতে চাইনি এই কারণেই যে যেসব আমাদের সহকর্মীরা খুন হয়েছে তাদের পরিবারকে আমরা কি জবাব দেব। দুদিন আগে যখন ঝালদার আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি তপন কান্দু খুন হলো, এখন তার পরিবারকে গিয়ে বলবো বৃহত্তর স্বার্থে হাতে হাত মিলিয়ে নাও? এটা তো হতে পারে না। বা ফুলচাঁদ শেখ, অরবিন্দ মণ্ডল যারা খুন হয়েছে, তাদের পরিবারকে আমরা কি বলবো? বৃহত্তর স্বার্থে হাত মিলিয়ে নাও, তোমাদের বাড়ির যে লোক খুন হয়েছে, তোমাদের বাড়ির বাচ্চারা যে অনাথ হয়েছে, সেগুলো সব ভুলে যাও। এটা তো হতে পারে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা কংগ্রেস দলের একাংশ, এবং আমরা গর্বের সঙ্গে বলছি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতিও তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন, এবং আমরা তৃণমূলের সঙ্গে কোনো জোট চাইনি। এবং দেখুন, পরিস্থিতিটা এমনই হয়েছে, ইডি এবং সিবিআই এর ভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জোট ছেড়ে পালাতে হয়েছে এবং নিজেকে একতরফাভাবে 42টা আসন ঘোষণা করতে হয়েছে। দিল্লিতে বসে জয়রাম রমেশ বা অভিষেক মনু সিংভি যতই জোট বার্তা দিন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতে কর্ণপাত করেননি, কারণ উনিও জানতেন শেষ অবধি এই জোটে উনি থাকতে পারবেন না। উনি এবং ওনার পরিবারের লোকজন ইডি এবং সিবিআই নামক তদন্তকারী সংস্থাদের মুখোমুখি হতে হয়। এই ধরনের কোনো জোটে যদি উনি থাকেন, ওনার পরিবারের ওপরে, ওনার দলের নেতা মন্ত্রীদের ওপরে আরও আক্রমণ শানাবে নরেন্দ্র মোদী, তাই উনি পালিয়ে গেছেন। সেই জন্য আমাদের আর বিশেষ লড়াই করতে হয়নি। আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, আমরা সাফল্য পেয়েছি। সাফল্যের রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন এবং আমরা জানতাম এই সাফল্য আমরা পাবো। না না, বিভেদ কিছু নেই। দেখুন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় তো চায়, দেখুন সর্বভারতীয় একটা প্রেক্ষিত আছে সব কিছুর, তারা সবসময় চাইবে যে জোট সঙ্গীরা যাতে একসঙ্গে থাকুক। কিন্তু আপনার বোধহয় খেয়াল নেই, পাটনায় যখন জোটের প্রথম বৈঠক হলো, মল্লিকার্জুন খার্গে পরিষ্কার করে প্রথম সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিলেন যে এক একটা রাজ্যের এক একটা প্রেক্ষিত আছে। যেমন কেরালায় আমরা বামপন্থীদের বিরুদ্ধে লড়ছি, সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না। এখানে আমরা বামপন্থীদের সঙ্গে নিয়ে লড়ছি, জোট হয়েছে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের, কোনো অসুবিধা নেই। এক একটা রাজ্যের এক একটা প্রেক্ষিত থাকতেই পারে এবং সেটা হাইকমান্ডকে বুঝতে হবে। আমি জুলাই মাসে যে কর্মীদের হাতে 2023-এর জুলাই মাসে যাদের হাতে আমাদের কর্মীরা খুন হলো, আমি 24-এ গিয়ে জানুয়ারি মাসে তাদের সঙ্গে একসঙ্গে মিছিল করবো? এটা হয় কেটে কি কখনো? হাইকমান্ড কি বললেন না বললেন সেটা তাদের নিজস্ব অবজারভেশন। আমি তারা অত্যন্ত সংবেদনশীল নেতা, আমি তাদের সম্বন্ধে কিছু বলতে চাই না, কিন্তু এটা প্র্যাকটিক্যাল নয়। তারা হয়তো মাটির গন্ধটা পাননি এবং আমরা গন্ধটা অনেক আগেই পেয়েছিলাম, তাই এনার সঙ্গে জোট করতে চাইনি এবং তার জন্য আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। উনি 42টা আসন নিজেই আগে ডিক্লেয়ার করে দিয়েছিলেন, কারণ আমরা জানতাম উনি যে জার্নির টিকিট কিনেছিলেন, উনি হাফ টিকিট কিনেছিলেন, উনি হাফ হয়ে উনি ট্রেন থেকে নেমে যাবেন, নেমে গেছেন
এটা তো অধীরবাবুও বলেছে বারবার। এ লম্বা রেসের ঘোড়া নয় এই জোটে, উনি নেবে যাবেনই, উনি নেবে গেছেন। বিষয়টা হচ্ছে বামফ্রন্ট 16টা আসনের প্রার্থী ঘোষণা করেছে। আমরা বামফ্রন্টের সঙ্গে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে। আমরাও বামফ্রন্ট যেসব সিটগুলো ছেড়ে রেখেছে সেই সব সিটগুলোর গ্রহণযোগ্যতা বিচার করে 8টা সিটের ঘোষণা অলরেডি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি করে দিয়েছে। আরও দেখা যাক কটা সিটে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দলের নেতাদের অ্যালাউ করে ফাইট করার জন্যে, সেটা আপনারা আজকালকের মধ্যেই জানতে পারবেন। সার্বিক জোট, এমন কোনো গল্প নেই যে 10টা সিটে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে আর 5টা সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, ওসব কোনো ফেক কথা নেই। টোটালটাই সিট অ্যাডজাস্টমেন্ট হবে। কংগ্রেসও তার বাকি সে 2টোয় প্রার্থী দিক, আর 8টায় তো বেরিয়ে গেছে, আর 4টেতে দিক কি 6টাতে দিক জানবেন, সেটা সিট অ্যাডজাস্টমেন্ট আলোচনা করেই ঘোষিত হবে। সে বামফ্রন্টের সঙ্গে সার্বিক সিট অ্যাডজাস্টমেন্ট জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গে হবে। এটা কারোর ভালো লাগুক আর না লাগুক, সে আমার রাজ্যের নেতা হোক বা আমার কেন্দ্রীয় নেতা হোক। ইচ্ছা থাকলে উপায় হয়। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী একযোগে সাংবাদিক সম্মেলন করে যখন প্রতিশ্রুতি দিয়েছে, জানবেন প্রতিশ্রুতি পালন হবে। এনাদের নেতৃত্বে ইউপিএ সরকার রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন, রাইট টু এডুকেশন, রাইট টু সার্ভাইভাল, এই জাতীয় দিগন্তকারী আইনগুলো প্রণয়ন করেছিল। এবং আজকে আপনারও ক্ষমতা আছে একটা চিঠি লিখে প্রধানমন্ত্রী সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে জানার। এটা তো সোনিয়া গান্ধীর নেতৃত্বে হয়েছিল। আজকেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, কংগ্রেস সরকারের ক্ষমতা আছে পালন করার। ভারতবর্ষটাকে তো তৈরি করেছে কংগ্রেস। আজকে এত এয়ারপোর্ট, এত ড্যাম, এত আইআইটি, এত এইমস কারা করেছে? নরেন্দ্র মোদী করেছে। নরেন্দ্র মোদী রাম মন্দির করেছে। বলুন নরেন্দ্র মোদীকে কি করেছে? নরেন্দ্র মোদী কি করেছে? বিভিন্ন যোজনার নামগুলো প্রধানমন্ত্রীর নামে লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ক্রিয়েশন। সেই জন্যে এই সরকারকে যত তাড়াতাড়ি মানুষ সরাবেন, মানুষ যদি মজে থাকেন মন্দিরে আর ভগবান রামের কি আমি বিরোধী? আমি কি রামের পুজো করি না? আমি কি মহাত্মা গান্ধী কি মৃত্যুর সময় হে রাম বলেননি? বলেছিলেন তো। রামের সঙ্গে বিরোধ নেই। রামকে যারা বিক্রি করছে ওই পাষণ্ডগুলোর সঙ্গে আমাদের বিরোধ আছে। না, কে কেন নির্বাচন লড়তে চাইছে না আমি বলতে পারবো না, কিন্তু আপনি যে কটা নাম বললেন, অশোক গেহলট বলুন, মল্লিকার্জুন খার্গে বলুন, এরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বিভিন্ন পদে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, পার্লামেন্টে বিরোধী দলনেতা। অশোক গেহলট রাজস্থানের তিনবার মুখ্যমন্ত্রী। এদের লম্বা পলিটিক্যাল কেরিয়ার। এবং দেখুন, বয়সজনিত একটা ব্যাপার তো থাকেই মানুষের। তাহলে আর 60 বছর বা 65 বছর বয়সে কর্মক্ষেত্র থেকে লোকে রিটায়ার করার কথা বলতো কেন? সরকার কেন আইন বানিয়েছে 60 বছর বা 65 বছরে রিটায়ার করতে হবে? দেখুন, রাজনীতিতে রিটায়ারমেন্টের কোনো টাইম নেই। যতক্ষণ আপনার মাথা কাজ করবে, দেহ কাজ করবে এবং আপনি মানুষের সেবা করতে পারবেন বা আপনার সংগঠনের সেবা করতে পারবেন, আপনি রাজনীতিতে থাকতেই পারেন। এরকমও হতে পারে বয়সজনিত কারণে ওনারা হয়তো ভাবছেন যে আমরা পিছন থেকে দলকে গাইড করব, নির্বাচনে নবীন মুখকে তুলে আনব। এরকমও যদি ওনারা ভেবে থাকেন, ভালো ভেবেছেন, অসুবিধার কিছু নেই। আমি এখনো মনে করি না রাজনীতি পেশা। তবে বাংলাতে আমরা বামপন্থীদেরও রাজনীতি করতে দেখেছি। বাংলায় একসময় কংগ্রেসও ক্ষমতায় ছিল। এটা পেশা হওয়া উচিত নয়। তবে এটাও তো আমরা দেখছি যে কলকাতা পুরসভার একটা পুরপিতার যদি 2টো দেশি গাড়ি এবং একটি বিদেশি গাড়ি থাকে, মানে 3খানা গাড়ি, যার মাসিক পারিশ্রমিক হচ্ছে 10,800 টাকা, সে 3খানা অন্তত 3টে দাম মিলিয়ে খুব কম হলেও 1 কোটি টাকা দামের গাড়িতে ঘুরছে। তাহলে আমি রাজনীতিকে নেশা বলবো না, পেশা বলবো না, মানব সেবা বলবো, আমার কাছেই খুব কনফিউশন একটা। তবে আমরা যারা ধরুন কংগ্রেস দলের সদস্য, দীর্ঘদিন ধরে কংগ্রেস করি, যে দলটা 47 বছর ক্ষমতার বাইরে, কিছু পাওয়ার হলে তো নিশ্চয়ই কংগ্রেসে থাকতাম না। শুধু দলটাকে ভালোবাসি, দলের আদর্শকে ভালোবাসি বলেই তো কংগ্রেসে আছি। তা আমাদের কাছে এটা পেশা নয়। আমাদের কাছে পেশা নয়।
পেশা হচ্ছে সেই দুর্বৃত্তদের কাছে যারা রাজনীতিকে ব্যবহার করে, সেটা চাকরি বিক্রি বলুন, প্রমোটিং বলুন, কয়লা গরু পাচার বলুন, সেগুলোকে ব্যবহার করে নিজের এবং আগামী 3টে জেনারেশনের মজুত করে যাচ্ছে অর্থনৈতিক শক্তি আর অর্থনৈতিক পেশি শক্তি নিজের পরিবারের জন্য মজুত করে যাচ্ছে। এটা তাদের জন্য রাজনৈতিক পেশা এবং বলতে কোনো বাধা নেই। যেরকম এতে শুভেন্দু অধিকারীর নামও উঠে আসবে, শুভেন্দু অধিকারীর মতন রাজনীতিবিদদের নামও উঠে আসবে, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, শাহজাহানদের নামও উঠে আসবে। কেউ ধোয়া তুলসী পাতা না। আপনি একটা দেখিয়ে দিন কংগ্রেস নেতা যে প্রেসিডেন্সি জেলে আছে, আলিপুর সেন্ট্রাল জেলে আছে বা তিহার জেলে আছে, একটা দেখিয়ে দিন। ফোনের দর্শক এবং শ্রোতারা, আপনারা এতক্ষণ শুনছিলেন কংগ্রেসের নেতা এবং রাজ্য কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরীর বক্তব্য। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। তাই আশা করি আপনারা আগামী দিন আরও আমাদের পাশে থাকবেন, এভাবে আপনাদের সহায়তা করবেন। আমরা আরও একবার দিন দর্পণের পক্ষ থেকে সুমনবাবুকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের দর্শকদের, আপনাদের পত্রিকার পাঠকদের। আসন্ন নববর্ষের, বাংলা নববর্ষ আসছে, প্রায় এক মাসও বোধহয় আর বাকি নেই। সেইভাবে আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনারাও ভালো থাকুন। আপনাদের মাধ্যমে সঠিক তথ্য যেন বাংলার মানুষের কাছে পৌঁছয়।